নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অল ইন্ডিয়া র্যাঙ্কার্সে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি এনটিপিসির পরবর্তী কোয়েশ্চেনগুলো, যেগুলো আমাদের ক্লাস নাম্বার 4-এ আলোচনা করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো আমরা আগে আলোচনা করেছি, তার প্লেলিস্ট আমাদের চ্যানেলে রয়েছে। তোমরা সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। সকলে সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো তাহলে করে রাখবে। সমস্ত আপডেট, সমস্ত ক্লাস তোমরা এখানেই পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক, দুটো টেলিগ্রামের লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে থাকবে। তো আমরা আমাদের প্রশ্ন শুরু করি এখান থেকে। আমাদের কোশ্চেন আছে, এমআরআই মেশিন এটা আবিষ্কার করেছিলেন কে? তো এখানে অপশন রয়েছে তোমাদের কাছে চারটে, আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? এমআরআই মেশিনটা আবিষ্কার করেছিলেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, যেটা রয়েছে রেমন্ড দাবাদিয়ান। তিনি কিন্তু এই যে এমআরআই যে মেশিনটা, সেটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। এছাড়া আমরা জানি যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ আবিষ্কারক থেকে আমাদের প্রশ্ন আসে, যেমন কলেরার জীবাণু আবিষ্কার করেছিলেন কে? রবার্ট কচ। পেনিসিলিন আবিষ্কার করেছিলেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে। ভাইরাস আবিষ্কার করেছিলেন কে? অবশ্যই আমাদের ইভান্সকি। ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো আমাদের জিজ্ঞাসা করা হয়। এমনকি রক্তের যে গ্রুপগুলো, সেটা আবিষ্কার করেছিলেন কে? কার্ল স্টেইনার। ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। পরবর্তী কোশ্চেন আছে, কোন উদ্ভিদের কাণ্ড পত্রের মতো? পত্রের ন্যায় কোন উদ্ভিদের কাণ্ড রয়েছে? অপশান আছে চারটে, কোনটা হবে রাইট অ্যান্সার? তো এখানে তোমরা অবশ্যই দেখে নেবে যে এখানে কিন্তু আমাদের রয়েছে কোন উদ্ভিদের কাণ্ড পাতার মতো, যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে ফণিমনসা। ফণিমনসা যে আমাদের কাণ্ডটা রয়েছে সেটা কিন্তু পাতার মতো, এবং এই যে ফণিমনসা যেগুলো রয়েছে তাদের কিন্তু জল ধারণ ক্ষমতা অনেক কম রয়েছে, যাতে যেতটুকু জল তাদের শরীরে রয়েছে সেটা যাতে বাষ্প আকারে বেরিয়ে না যেতে পারে, তার জন্য কিন্তু তাদের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়, যেটাকে আমরা পত্রকণ্টক বলে থাকি। ঠিক আছে। তো চলো পরবর্তী কোশ্চেন আছে, কাথিয়াওয়াড় যেটা কিন্তু রয়েছে আমাদের, কাথিয়াওয়াড় যেটা আমাদের উপদ্বীপ, উপদ্বীপটি অবস্থান করছে কোথায়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, চারটে অপশন আছে আমাদের কাছে। তোমরা চেষ্টা করো এখানে অ্যান্সারটা দেওয়ার। এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই গুজরাট। গুজরাটে অবস্থান করছে এই কাথিয়াওয়াড় যে উপদ্বীপ রয়েছে এটি। পরবর্তী কোশ্চেন আছে, নিম্নোক্তদের মধ্যে কে তবলাবাদক নন? তো তবলাবাদক নন কে? আমরা জানি এখানে কে কে তবলাবাদক রয়েছে। তো আমাদের এখানে যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা কি? অবশ্যই জাকির হোসেন, তিনি কিন্তু তবলাবাদক। বিক্রম ঘোষও তবলাবাদক। শিবকুমার শর্মা, তিনি সন্তুর বাদক। এবং আল্লাহ রাখা খান, তিনিও কিন্তু তবলাবাদক। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের ছিল যেগুলো কিন্তু তবলাবাদকের সাথে সম্পর্কিত, বাট শিবকুমার শর্মা তিনি কিন্তু সন্তুরের সাথে সম্পর্কিত, সন্তুর বাদক তিনি একজন। এবং তবলার সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তিগণ তাদের কিন্তু পরীক্ষায় বারবার আসে, যেমন উস্তাদ আল্লাহ রাখা খান, যেখানে আমাদের 4 নম্বর অপশান রয়েছে। জাকির হোসেন রয়েছে আমাদের 1 নম্বর অপশানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তার নামটা। কিষান মহারাজ রয়েছে, এনারা সকলেই কিন্তু তবলাবাদক। ঠিক আছে। এবং সেতারের সাথে যুক্ত রয়েছে যে সমস্ত ব্যক্তি, যেমন প্রথমেই আমরা জানি যে রবিশঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ সেতার ব্যক্তিত্বদের মধ্যে। এছাড়া রয়েছে বুদ্ধাদিত্য মুখার্জি, বিলায়েত খান। বাঁশির সাথে যুক্ত কে? অবশ্যই বাঁশির সাথে দুজন ব্যক্তি কিন্তু অত্যন্ত জনপ্রিয়, তাদের নাম কি? পরীক্ষায় বারবার আসে আমাদের, যেমন হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া, তিনি কিন্তু বাঁশির সাথে সম্পর্কিত। পান্নালাল ঘোষ, ইনিও কিন্তু বাঁশির সাথে সম্পর্কিত। ঠিক আছে। এছাড়া আমরা দেখলাম যে শিবকুমার শর্মা সন্তুর, এরকম সন্তুরের সাথে যুক্ত আর কে আছে? অবশ্যই ভজন সোপরি। গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, ভজন সোপরিও কিন্তু সন্তুরের সাথে যুক্ত। ঠিক আছে। তো এই সমস্ত প্রশ্ন আমাদের পরীক্ষায় বারবার আসে। পরের প্রশ্ন দেখি, এবং সানায়ের সাথেও যুক্ত আছে, যেমন ওস্তাদ বিসমিল্লাহ খান রয়েছে, আমাদের আহমদ হোসেন রয়েছেন। ঠিক আছে। এরা সকলে কিন্তু সানায়ের সাথে যুক্ত। আমাদের পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন চারটে রয়েছে আমাদের কাছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। এবং এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের আসে, বিভিন্ন যে প্রতিষ্ঠাতাগুলো, যেমন ডিরোজিও কি তৈরি করেছিলেন? একাডেমিক অ্যাসোসিয়েশন বা যেটাকে আমরা ইয়ং বেঙ্গল বলে থাকি, তারই কিন্তু হেড ছিলেন এই ডিরোজিও। ঠিক আছে, ছাত্র গোষ্ঠী। এছাড়া আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন আমাদের এই সুভাষচন্দ্র বসু, তাই তো। রামকৃষ্ণ মিশন তৈরি করেছিলেন স্বামী বিবেকানন্দ। ফরওয়ার্ড ব্লক অবশ্যই সুভাষচন্দ্র বসু, তিনি কিন্তু তৈরি করেছিলেন। এগুলো সব কিন্তু পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, ভারতের রেল বাজেট হলো কোনটা? অপশান রয়েছে চারটে। ভারতীয় রেল বাজেট হলো একটি কিসের অংশ? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার যেটা হবে, কেন্দ্রীয় যে সাধারণ বাজেটেরই একটি অংশ হচ্ছে ভারতীয় রেল বাজেট। ঠিক আছে। যেটা কিন্তু কেন্দ্রীয় যে সাধারণ বাজেট রয়েছে, সেখানেই কিন্তু ভারতের রেল বাজেটও স্থির করা হয়। পরবর্তী কোশ্চেন আছে, কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ বর্ণিত রয়েছে, বিস্তারিত বর্ণিত রয়েছে? এটা কোন গ্রন্থে রয়েছে? তো এটা আমরা সকলেই জানি যে
নীল বিদ্রোহ হয়েছিল 1859-এ, যে নীল বিদ্রোহ, তখনই কিন্তু এই যে নীল বিদ্রোহ হয়েছিল এবং এই সমস্ত বিদ্রোহের কাহিনী যেগুলো কিন্তু চাষিদের দুঃখ দুর্দশা সবকিছু কিন্তু এই নীল দর্পণ নাটকে কিন্তু উল্লেখিত রয়েছে, বিস্তারিত বর্ণনা কিন্তু এখানে রয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, বংশগতি বিজ্ঞানের জনক কে ছিলেন? বংশগতি বিজ্ঞানের জনক কে ছিলেন? রাইট অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো দেখে নাও তোমরা। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে আমাদের অবশ্যই মেন্ডেল, জোহানস মেন্ডেল, তিনি কিন্তু ছিলেন এই বংশগতি বিজ্ঞানের জনক, বা তিনি কিন্তু এই বংশগতির ধারণা তিনি দিয়েছিলেন। এবং এই যে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, যার কিন্তু আমাদের যে মতবাদটা তিনি কিন্তু দিয়েছিলেন ডারউইন, ঠিক আছে। আবার অঙ্গের অপব্যবহারের সূত্র, তারও কিন্তু ধারণা দিয়েছিলেন এই ল্যামার্ক, ঠিক আছে। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো আছে। এছাড়া আমাদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে গ্রন্থগুলো রয়েছে, যেমন আমরা যদি বলি যে অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। ঠিক সেরকম রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলে? অ্যারিস্টটলকে বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসে। পরের প্রশ্ন আছে, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কবে? মিরাট ষড়যন্ত্র মামলা এটা কবে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 1929 এই মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল। এই ধরনের বিভিন্ন যে মামলাগুলো আমাদের প্রথমে দেখে নেব, কাকোরি ষড়যন্ত্র মামলা, যেটা কিন্তু হয়েছিল কত সালে? সাল 1925। সাল 1925-এ এই কাকোরি যে ট্রেন্স কনস্পিরেসি যেটা হয়েছিল, যেটা কিন্তু 1925-এর। এছাড়া হয়েছিল কি, যেটা কিন্তু আলিপুর বোমা মামলা, গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমাদের 1908 থেকে 9-এর দিকে হয়েছিল আলিপুর বোমা মামলা, ঠিক আছে। এছাড়া যেটা রয়েছে কানপুর ষড়যন্ত্র মামলা, যেটা কিন্তু 1924-এর। এগুলো কিন্তু পরীক্ষায় আমাদের থাকে। পরের কোশ্চেন আছে, কোন কোন খোলার জন্য, কি বলেছে এখানে, কোন খোলার জন্য ইন্দিরা গান্ধী, এখানে খেলার জন্য, ঠিক আছে। তো কোন খেলার জন্য এখানে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়ে থাকে? তো এখানে কোন খেলার জন্য এটা দেওয়া হয়ে থাকে? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ যে পুরস্কার রয়েছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার অবশ্যই হবে হকি, কিন্তু এখানে মহিলা হকি যেহেতু আমাদের রাইট অ্যান্সার আছে, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, যেটা রয়েছে গোলামগিরি। গোলামগিরি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং এটা বারবার আসে, যেটা হচ্ছে গোলামগিরি, এর রচয়িতা কে ছিলেন? গ্রন্থটির লেখককে? আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? চারটে অপশন রয়েছে, অপশনগুলো ভালো করে দেখো। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে তিনি কিন্তু ছিলেন গোলামগিরি এই গ্রন্থের রচয়িতা। এছাড়া আমাদের বিভিন্ন যে গ্রন্থগুলো রয়েছে, যেমন হচ্ছে আমাদের কি ডিসকভারি অফ ইন্ডিয়া, এটা কার? এটা কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুর লেখা, ঠিক আছে। আনহ্যাপি ইন্ডিয়া, আনহ্যাপি ইন্ডিয়া কার? লালা লাজপত রায়ের হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া। গোল্ডেন থ্রিজল্ট এটা কার? এটা হচ্ছে সরোজিনী নাইডুর হচ্ছে গোল্ডেন থ্রিজল্ট। এছাড়া রয়েছে ইন্ডিয়া ডিভাইডেড, এটা কার লেখা? এটা ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা। এমনকি আমাদের রয়েছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এটা কার লেখা? এটা মৌলানা আবুল কালাম আজাদের লেখা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এছাড়া মহাত্মা গান্ধীর রয়েছে কি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর লেখা। এছাড়া সর্দার বল্লভভাই প্যাটেলের রয়েছে, যেটা কিন্তু ভারত বিভাজন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এছাড়া আর কি কি আছে, যেমন সুভাষচন্দ্র বসু যেমন একটা আছে আমাদের দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, ঠিক আছে, সুভাষচন্দ্র বসুর লেখা। তো এই ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। এছাড়া দাদাভাই নৌরোজি রয়েছে, যেটা আমরা সকলেই জানি, প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো এই ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের এক্সামে বারবার আসে। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই আমরা দেখে নেবো যে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা কিন্তু আমাদের সামনে এক্সাম রয়েছে 5 জুন থেকে শুরু হচ্ছে আমাদের গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন এনটিপিসি। এবং এখানে কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সুতরাং এখনই কিন্তু তোমরা পিওয়াইকিউ জিকেটা আগে কমপ্লিট করে নাও, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে রয়েছে এনটিপিসির লাস্ট এক্সাম 2020-21 হয়েছিল, তারই কিন্তু 133টা শিফটের কোশ্চেন, জিকে কোশ্চেনগুলো এখানে রয়েছে। এগুলো কিন্তু অবশ্যই প্রিন্টেবল ফরম্যাট এবং সুন্দরভাবে বাংলা ভাষায় রয়েছে, আর এখান থেকে প্রশ্ন 100% তোমরা দেখতে পাবে সমস্ত এক্সামে, এনটিপিসি সহ। এনটিপিসি তো প্রচুর পরিমাণে আমরা দেখতে পাবো এখান থেকে কোশ্চেন, ঠিক আছে। তো এখান থেকে পড়লেই তোমরা কিন্তু মোটামুটি ভালো মাত্রায় কমন পাবে আগামী দিনে যে সমস্ত এনটিপিসি সহ গ্রুপ ডি এক্সামিনেশন হতে যাচ্ছে। তো এখানে কিন্তু তোমাদের 5000+ কোশ্চেন আছে, 300টা পেজের মধ্যে কভার করাটা রয়েছে, এবং 2টো পিডিএফ এর মধ্যে তোমরা পেয়ে যাবে, যার প্রাইস কিন্তু আছে 99 পে করে তোমরা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনটা পেয়ে যাবে। এবং এর সলিউশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তোমরা একটু দেখে নেবে, প্লেলিস্ট করা রয়েছে, এবং বাকি ক্লাসগুলো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে।
এই নাম্বার রয়েছে, এই নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কমেন্ট সেকশনেও পেয়ে যাবে লিঙ্ক, সেখান থেকে যোগাযোগ করবে, ডেমো পিডিএফ সব ওখানে দেখতে পাবে। ঠিক আছে, তো এখান থেকেই প্রশ্ন কিন্তু আসবে, এটা গ্যারান্টি, কারণ 2024-এর আরপিএফ এসআই কনস্টেবল সমস্ত এক্সামেই কিন্তু আমরা এখান থেকে প্রশ্ন দেখতে পেয়েছি। আর এটা তো এনটিপিসির কোশ্চেন আর এনটিপিসির এক্সাম, সুতরাং এখানে কিন্তু অবশ্যই আমরা বেশি মাত্রায় কমন পাবো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের আরআরবি সমস্ত এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা বিগত বছরে এসএসসি এবং রেলওয়ে সমস্ত এক্সামে কিন্তু কমন দিয়ে এসেছি 2024-এর এক্সামগুলোতে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স তার জিস্ট, এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রাখা রয়েছে, 50টা পেজের মধ্যে কভার করা রয়েছে। এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, আমাদের কভার করতে হবে এটা এনটিপিসি এবং গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্য। শুধু তাই নয়, এর সাথে সাথে আমরা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর টপ 100 কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে দিচ্ছি, যেখানে কিন্তু তোমাদের 1200+ কোশ্চেন থাকবে। তার সাথে পাবে এই 50টা পেজের জিস্ট, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এটা কমপ্লিট করে তারপর ওগুলো বাকিটা করবে টাইম পেলে। তো এখান থেকে কিন্তু প্রতি লাইনে প্রশ্ন রয়েছে, আর এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এগুলোই কিন্তু পরীক্ষায় বারবার এসেছে। যদি নাও এসে থাকে আবার কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো আবারও আসবে, আর যেগুলো এসেছে সেগুলো তো আবারও আসবে। যাই হোক, তোমরা যারা এই পিডিএফটি নিতে চাও তাহলে তোমরা ₹80 অর্থাৎ 80 টাকা পে করে কমপ্লিট 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটি বা পিডিএফটি পেয়ে যাবে। এছাড়া রয়েছে ফেব্রুয়ারি 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে 2025-এর, এগুলোতে কিন্তু টার্গেট রয়েছে 90%-এর ওপর কমন দেওয়ার। তার কারণ আমরা কিন্তু এখানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রেখেছি, যেগুলো তোমাদের এসএসসি টিয়ার 1 টিয়ার 2 এবং আমাদের রেলওয়ে এক্সামের সিবিটি 1 সিবিটি 2 মেন্স লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের রাজ্যের ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সহ সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে বর্তমানে অ্যাভেলেবেল আছে, এবং ফেব্রুয়ারি যেটা রয়েছে, সরি, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তো অ্যাভেলেবেল আছে, এবং এপ্রিল মাসে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা সেটা তোমরা 25 মের মধ্যে পেয়ে যাবে। সেটা তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে, নিচে দেওয়ার নাম্বার দেওয়া আছে। এবং এই পিডিএফটি রয়েছে, এই সমস্ত যে প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে না, এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন যদি বলি, এখানে 450 কোশ্চেন রয়েছে। ঠিক আছে, এবং এর পেজ সংখ্যা যদি বলি, সেটা কিন্তু 30 থেকে 32টা পেজের মধ্যে কভার করা আছে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পেজ। এবং এই যে পিডিএফ 3টে পাচ্ছ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো তোমরা 55 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের পিডিএফ থেকে কমন আসবে, এটা নিয়ে কোনো টেনশন নেই। আর তোমাদের বলে রাখি, জীবন বিজ্ঞান অথবা বায়োলজি যে সমস্ত প্রশ্ন আমাদের লাস্ট 10 বছরে হয়ে গেছে, আরআরবি সমস্ত এক্সামের কথা বলছি, সমস্ত এক্সামের যে বায়োলজি প্রশ্নগুলো সেগুলোকে আমরা কালেক্ট করে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে বায়োলজি কোশ্চেনগুলোকে অ্যারেঞ্জ করা রয়েছে, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে বায়োলজি কোশ্চেন পেপার, লাস্ট 10 বছরের আরআরবির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। আর এখান থেকেই প্রশ্ন আসবে, যেহেতু এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এইগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার তোমাদের রিপিট হবে সমস্ত এক্সামগুলোতে। যাদের তোমাদের প্রয়োজন আছে, বিশেষ করে আরআরবি লেভেল 1 বা গ্রুপ ডির কথা বলছি, এএলপি টেকনিশিয়ান, যেই সমস্ত এক্সামেই যেগুলো সায়েন্সের পোর্শনটা বেশি রয়েছে, এবং এনটিপিসিতেও তোমাদের বায়োলজি সেকশনটা ভালো রয়েছে, 4 থেকে 5টার মতো তোমাদের বায়োলজি হয়তো আসতে পারে। তো যাদের প্রয়োজন আছে, তোমরা কিন্তু 60 টাকা দিয়ে পেয়ে যাবে এই 70টা পেজের যে বায়োলজি কোশ্চেন পেপারগুলো, যেগুলো কিন্তু 1250+ এখানে নাম্বার অফ কোশ্চেন আছে। ঠিক আছে, তো যাদের প্রয়োজন আছে ডিসক্রিপশন বক্স থেকে তোমরা যোগাযোগ করবে, 60 টাকা দিয়ে তোমরা এটা পেয়ে যাবে। এছাড়া এখানে রয়েছে আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনগুলো, এখানে চ্যাপ্টার ওয়াইজ রাখা হয়েছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ বুক অ্যান্ড অথর রয়েছে, ঠিক সেরকম আমাদের আর্ট অ্যান্ড কালচার রয়েছে, এবং পুরস্কার সম্মানগুলো রয়েছে। এইভাবে কিন্তু আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে সমস্ত কোশ্চেনগুলো এখানে সাবজেক্ট ওয়াইজ এইভাবে কিন্তু তোমাদের রাখা রয়েছে। 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে আরপিএফ এসআই 2024-এর জিকে কোশ্চেন। যাদের প্রয়োজন আছে, তোমরা 35 টাকা দিয়ে পেয়ে যাবে এই পিডিএফটি। এর ডেমো পিডিএফ ডেসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা দেখতে পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, এখানে তোমরা যুক্ত হয়ে যাবে। যে কোনো পিডিএফে তোমরা ডেমো কিন্তু এই নম্বরে পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে তোমরা এর লিঙ্ক পেয়ে যাবে। এবং এখানে কিন্তু আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে, তার কিন্তু পিডিএফ তোমরা দেখতে পাবে। যাদের তোমাদের প্রয়োজন আছে, বিশেষ করে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 5000+ কিন্তু কোশ্চেন আছে, আর এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের রিপিট হবে। সুতরাং এটা কিন্তু কেউ ছেড়ে যাবে না, পরীক্ষার আগে যতবার বেশি তোমরা কিন্তু এটা রিভিশন দেবে। এবং এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এবং 2025-এর জানুয়ারি থেকে মার্চ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যাদের প্রয়োজন দেখবে। এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো, তারা 2024-এ প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনটা 53টা শিফটের শিফট ওয়াইজ সলিউশন বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে অবশ্যই তোমরা দেখে নেবে। এবং 2025-এরটা তোমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ রেডি করা হচ্ছে, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। সুতরাং আমাদের পরবর্তী কোশ্চেন আছে,
শিব সমুদ্রম জলপ্রপাত অবস্থান করছে ড্যাশ নদীতে। কোন নদীতে অবস্থান করছে এই শিব সমুদ্রম জলপ্রপাত? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশনগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হয়ে যাবে কাবেরী। রিভার কাবেরী, কাবেরী নদীর অপর অবস্থান করছে শিব সমুদ্রম ওয়াটারফল। এখানে আমাদের দেখতে হবে যে সমস্ত ওয়াটারফলগুলো রয়েছে এগুলো কোন রাজ্যে বা কোন নদীর উপর অবস্থান করছে। যেমন আমরা দেখে নেব যে যোগ জলপ্রপাত, যেটা আমরা সরাবতী নদীর উপর দেখতে পাই। যোগ জলপ্রপাত যেটা কর্ণাটকে দেখতে পাওয়া যায়। ধোঁয়াধার জলপ্রপাত যেটা কিন্তু নর্মদা নদীতে দেখতে পাওয়া যায়, মধ্যপ্রদেশে অবস্থান করছে ধোঁয়াধার জলপ্রপাত। চিত্রাকূট ওয়াটারফল যেটা রয়েছে, যেটা কিন্তু ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপর অবস্থান করছে, চিত্রকূট জলপ্রপাত। এছাড়া রয়েছে কুঞ্চিকল ওয়াটারফল, কুঞ্চিকলটা অবস্থান করছে কর্ণাটকের বরাহি নদীর উপর। এছাড়া দুধসাগর ওয়াটারফল যেটা কিন্তু গোয়া মান্ডবী নদীর তীরে অবস্থান করছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো এগুলো আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। পরের প্রশ্ন আছে, আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন কে? অপশনগুলো রয়েছে তোমাদের চারটে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই সিকান্দার শাহ। তিনি কিন্তু এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। পরের কোশ্চেন আছে, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি এটা ভারতে লাগু করা হয়েছিল, যেটা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স? এটা কিন্তু 2017 তে ভারতে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল এই জিএসটি, যেটা একটা আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সেস আন্ডারে আসে। ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। তো এখানে আমাদের কততম অ্যামেন্ডমেন্ট একটা করা হয়েছিল যার মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 101 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, সংশোধন আইন, সেখানেই কিন্তু 2017 সালে ফার্স্ট কিন্তু জিএসটি আমাদের ভারতে লাগু করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলেছিল এটা কোথায়? তো প্রথম যে বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলেছিল যেটা কিন্তু বোম্বেতে, বোম্বের কোথায়? যেটা ভিটি এবং কুর্লার মধ্যে কিন্তু চলেছিল। অপশন নাম্বার 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া প্রথমবার আমাদের এই রেল ব্যবস্থা যেটা কিন্তু চালু হয়েছিল, কে চালু করেছিল? লর্ড ডালহৌসি কিন্তু প্রথমবার রেল ব্যবস্থা চালু করেছিলেন। আমরা সকলে জানি তাকে রেলপথের জনক বলা হয়ে থাকে। এবং প্রথমবার যে রেলপথ চলাচল করছে যেটা কিন্তু বোম্বে থেকে থানে দীর্ঘ 21 মাইলের পথ কিন্তু এখানে অতিক্রম করা হচ্ছে রেলপথের মাধ্যমে। কত সাল? অবশ্যই 1853। 1853তে প্রথম কিন্তু রেলপথ চলাচল করছে। এছাড়া যে হাওড়া থেকে হুগলি রয়েছে সেটা কিন্তু 1854 সালে আমাদের পশ্চিমবঙ্গে প্রথম কিন্তু রেলপথ চলাচল করে। পরবর্তী কোশ্চেন আছে, একটি বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় ড্যাশ কোথায়? কোথায় একটা বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়ে থাকে? এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে, যে কোনো মেরুতে, অর্থাৎ উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে কিন্তু এই যে কোনো বস্তুর ওজন কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, ভারতের ড্যাশ মাসে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়ে থাকে? কোন মাসে দিনের দৈর্ঘ্য বেশি হয়ে থাকে? রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু জুন মাসে কিন্তু দীর্ঘতম দিন আমরা দেখতে পাই, যেটা কিন্তু 21শে জুন তারিখে আমরা দীর্ঘতম দিন কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। পরবর্তী প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে। ঠিক আছে, আজকে হয়তো বেশি ইনফরমেশন দিতে পারছি না, তো যাই হোক এখানে কিন্তু আমরা পরবর্তী কোশ্চেনগুলো দেখছি। আইন অমান্য আন্দোলন এটা কবে শুরু হয়েছিল? আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল যেটা কিন্তু 1930 সালে শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন, যেটা কিন্তু আমরা জানি। এবং এই 1920 সালে কিন্তু হয়েছিল যেটা অসহযোগ আন্দোলন হয়েছিল। এবং 1942-এ যেটা আমরা সকলেই জানি, যেটা হচ্ছে আমাদের ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আছে, এই সমস্ত যে বিদ্রোহগুলো রয়েছে এই বিদ্রোহ থেকেও আমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। যেমন কোল বিদ্রোহ কত সালে হয়েছিল? কোল বিদ্রোহের নায়ক কে ছিল? অবশ্যই যে মুন্ডা ছিল, এবং সুই মুন্ডা যাকে বলা হয় আর কি। ঠিক আছে, আবার বুদ্ধ ভগৎ, জওয়া ভগৎ, তারা কিন্তু এই কোল বিদ্রোহের নেতা ছিল। এছাড়া 1820-র দিকে আমরা দেখতে পাই সাঁওতাল বিদ্রোহ, 1855-র দিকে আমরা দেখতে পাই সিধু কানু যেখানকার নেতা ছিল। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন বিদ্রোহ দেখা গিয়েছিল। যেমন পাইক বিদ্রোহ কথাও যদি বলি, যেখানে কিন্তু বিদ্যাধর মহাপাত্র ছিলেন এর নেতা। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এসে এসে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন আছে আমাদের, তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত আছে? তরল হাইড্রোজেনের যে স্ফুটনাঙ্ক রয়েছে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অবশ্যই -252°C। তো এখানে 252°C এখানে সেন্টিগ্রেড আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করা হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ যেটা গঠন করা হয়েছিল যেটা কিন্তু 1st অফ সেপ্টেম্বর 1942। 1942-এর 1st সেপ্টেম্বর যেটা কিন্তু আমাদের আজাদ হিন্দ বাহিনীর যে ফৌজ সেটা কিন্তু গঠন করা হয়। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা রয়েছে? এখানে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যেহেতু এখানে বলেছে, আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা কাঞ্চনজঙ্ঘা, যেটা তৃতীয় হাইয়েস্ট রেঞ্জ। এবং মাউন্ট এভারেস্ট যেটা কিন্তু অবশ্যই নেপালের দিকে অবস্থান করছে, এবং গড় ইন অস্টিন বা কেটু যেটা কিন্তু কারাকোরাম রেঞ্জের দিকে অবস্থান করছে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন আছে, কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন? জামা মসজিদটা কে তৈরি করেছিলেন দিল্লিতে? অবশ্যই এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে শাহজাহান। শাহজাহান তিনি কিন্তু এই জামা মসজিদ নির্মাণ করেছিলেন দিল্লিতে।
পরবর্তী প্রশ্ন আছে, রাওলাট অ্যাক্ট কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1919-এ, যেটাকে আমরা ব্ল্যাক ল হিসেবেও চিনি, এবং এটা 1919-এ এই রাওলাট অ্যাক্ট এটা প্রবর্তন করা হয়েছিল। ব্ল্যাক ল হিসেবে কিন্তু এটাকে আমরা চিনি। ঠিক আছে, এছাড়া 1919-এর যে 13 এপ্রিল এই সালটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এখানেই কিন্তু জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটা হয়েছিল পাঞ্জাবের অমৃতসর শহরে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919, এই ডেটটাও কিন্তু পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন আছে, মানুষের জননকোষে ক্রোমোজোম সংখ্যা কত রয়েছে? অবশ্যই কিন্তু জননকোষে ক্রোমোজোম সংখ্যা, যেখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কত, 23 জোড়া পেয়ার্স। তো 23 জোড়া এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, 23 জোড়া আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন আছে, আন্তঃরাষ্ট্রীয় মাতৃভাষা দিবস কবে পালন করা হয়ে থাকে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা আমাদের সকলেই জানি আমরা, 21শে ফেব্রুয়ারি কিন্তু আমরা পালন করে থাকি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নেক্সট কোশ্চেন আছে, কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা ওয়েলেসলি কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিলেন 1800 সালে। কত সালে? 1800 সালে এটা তিনি স্থাপন করেছিলেন। নেক্সট কোশ্চেন আছে, ভাইরাস প্রথম কে চিহ্নিত করেছিলেন? ভাইরাসকে চিহ্নিত করেছিলেন কে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার তিনি কিন্তু এই ভাইরাসকে প্রথম চিহ্নিতকরণ করেছিলেন। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে অলরেডি, এগুলো সবই আমাদের পরীক্ষায় আসা কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? প্রথম ভারতীয় মহিলা ছিলেন কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, বাচেন্দ্রী পাল, তিনি কিন্তু প্রথম এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? আইনি আকবরী, অবশ্যই আমরা এটা সকলেই জানি, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আবুল ফজল। আবুল ফজল তিনি কিন্তু এখানে আইনি আকবরী গ্রন্থের রচয়িতা ছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, আকবর প্রবর্তিত যে দিন-ই ইলাহি, অর্থাৎ দিন-ই ইলাহি প্রবর্তন কে করছে? অবশ্যই সম্রাট আকবর করছেন, এবং সর্বপ্রথম গ্রহণ করেছিলেন কে? তো এখানে অপশন রয়েছে 4টে, অপশনগুলো ভালো করে দেখে নিন রাইট অ্যান্সার কোনটা হবে, যেটা অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু বীরবল। বীরবল, ঠিক আছে, যার আসল নাম ছিল মহেশ দাস, এবং এই যে বীরবল ছিলেন তিনি কিন্তু এখানে কিন্তু সর্বপ্রথম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু টোডরমল, যেটা আমরা দেখতে পাচ্ছি টোডরমল, তিনি কার রাজসভার সদস্য ছিলেন? অবশ্যই যেটা কিন্তু তোমরা বলো, টোডরমল কিন্তু যেটা রয়েছে আমাদের আকবরের কিন্তু রাজসভার সদস্য ছিলেন, যিনি কিন্তু টোডরমল কিন্তু এখানে রাজস্ব ডিপার্টমেন্টে ছিলেন। ঠিক আছে, এছাড়া তানসেন ছিলেন, তাই তো, সঙ্গীতজ্ঞ। পরের প্রশ্ন আছে, সিকিম ভারতের পূর্ণ রাজ্য হিসেবে ঘোষিত হয় এটা কত সালে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা কিন্তু ফুল ফ্লেগড রাজ্য হিসেবে সিকিমকে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল কত সালে? সাল 1975। সাল 1975-এর যে 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই 36তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু 1975 সালে সিকিমকে পূর্ণ রাজ্য হিসেবে ঘোষণা করা হয় ভারতের। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, এটা অবশ্যই আবার জিজ্ঞাসা করা হবে। কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? ভারতীয় নয়, তিনি কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, তার নাম কি? আমরা জানি যে রাইট অ্যান্সার হয়ে যাবে দুজন বিদেশি কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়ে গেছেন অলরেডি, যেটা আমাদের রাইট অ্যান্সার হবে কে? খান আব্দুল গফফর খান। খান আব্দুল গফফর খান 1987 সালে তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন, এবং দ্বিতীয় যে বিদেশি ছিলেন তার নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা, যিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন, এবং তিনি কিন্তু 1990-তে এই ভারতরত্ন পুরস্কারটি পেয়ে গেছিলেন। ঠিক আছে, এই দুটো সালই কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে। এছাড়া ভারতরত্ন থেকে আমরা কমপ্লিট টপিক আমরা অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেটা সার্চ করে একটু দেখে নেবে, বা প্লেলিস্ট করা আছে চেক আউট করে নেবে। এছাড়া আমাদের চ্যানেলে সম্প্রতি তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, স্পোর্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তোমাদের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত অ্যাওয়ার্ড অনার রয়েছে, এই সমস্ত কোশ্চেনগুলো ক্লাসগুলো অলরেডি দিয়ে দিয়েছি। জাতীয় কংগ্রেস রয়েছে, সেন্সাস রয়েছে, 5 ইয়ার প্ল্যান রয়েছে, এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। সবাই কিন্তু এগুলো দেখে নেবে। আমরা অলরেডি যে সমস্ত ক্লাসগুলো কোশ্চেনগুলো দিয়েছি, এখান থেকে তোমাদের কিন্তু 90%-এর বেশি কিন্তু কভার হয়ে যাবে এনটিপিসি সমস্ত এক্সামের জন্য, অলরেডি যেগুলো আমরা ক্লাস দিয়ে রেখেছি। ঠিক আছে, তো এই ক্লাসগুলো তোমরা দেখে নেবে, যাদের যেরকম টাইম আছে সেই রকম টাইম অনুযায়ী। তোমরা অবশ্যই এখানে বলবে, তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, যেটা হচ্ছে আমাদের ইকতা প্রথা কে প্রথম প্রবর্তন করেছিলেন? ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন কে? তোমরা এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে সকলে। ঠিক আছে, তো এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে নিচে আমাদের দেয়া রয়েছে টেলিগ্রামের লিঙ্ক, অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে, এখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে।
এবং এই নম্বরে তোমরা যোগাযোগ করবে। যে কোনো পিডিএফের জন্য প্রয়োজন হলে ডেমো পিডিএফ সব এখানে দেখতে পাবে। এবং এই সমস্ত যে পিডিএফগুলো রয়েছে এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, আর এখান থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের আবারও রিপিট হবে। এবং এইগুলো যদি তোমরা মোটামুটি করে যাও, এই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেটার আমি কথা বলছি বারবার, এটা 5000+ কিন্তু কোশ্চেন রয়েছে। আর বাকি কোনো কথা এখন বলছি না। বায়োলজিটা তোমাদের এখন নেওয়ার দরকার নেই। যাদের তোমরা রেলের গ্রুপ ডি এক্সাম দেবে তারা নেবে এটা, ঠিক আছে? এখন তোমাদের এটারও দরকার নেই, শুধুমাত্র এনটিপিসি পিওয়াইকিউ জিকেটা কমপ্লিট করে যাবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো জিনিস তোমরা কভার করে যাবে। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কমন কিন্তু পেয়ে যাবে। সুতরাং যাদের যেটা প্রয়োজন আছে ডেসক্রিপশনের নাম্বার থেকে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা এনটিপিসির 133টা শিফটের পরবর্তী যে শিফটের যে সলিউশন সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের ব্যাক টু ব্যাক আপলোড হতে থাকবে, ঠিক আছে, এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে। আচ্ছা, যাদের যেটা প্রয়োজন আছে অবশ্যই তোমরা দেখে নেবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে। সুতরাং ধন্যবাদ, পরবর্তী ক্লাস নিয়ে আসছে।